Hello friends, I am Krishnadas De is speaking. দেখুন, আমরা তো মানুষ, তাই আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইচ্ছা, অভিপ্সা বা অভিরুচি হতেই পারে। ধরুন কারো ইচ্ছে গেল মাটি দিয়ে একটা পুতুল গড়ার, আমার যদি সেরকম ইচ্ছা হয় আমি মাটি দিয়ে একটা পুতুল গড়তেই পারি। কারো ইচ্ছা গেল একটা খেলনা তৈরি করার, তো একটা খেলনা সে তৈরি করতেই পারে, কাগজ দিয়ে, মাটি দিয়ে বা কাঠি দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে। তো এইভাবে এই যে বিভিন্ন জিনিস গড়ে তোলার, তৈরি করার এই যে ইচ্ছা বা বাসনা, এটা মানুষের সহজাত। তো মানুষের এই যে বাসনা কিছু সৃষ্টি করার, কিছু তৈরি করার, এটা কিন্তু শুধুমাত্র কোনো মূর্তি বা কোনো খেলনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। অনেক সময় দেখা গেছে কিছু মানুষ তাদের ইচ্ছা বা তাদের কোনো বাসনা, অভিপ্সাকে চরিতার্থ করার জন্য কৃত্রিম রাষ্ট্র তৈরি করেছে। হ্যাঁ, কৃত্রিম রাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবী জুড়ে এইরকম অনেক কৃত্রিম রাষ্ট্রের অস্তিত্ব আমরা লক্ষ্য করি, গড়ে উঠেছে, গজিয়ে উঠেছে। তো এই কৃত্রিম রাষ্ট্র, তার বৈশিষ্ট্যটা কি? না, একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে তার একটা ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। কি ব্যাকগ্রাউন্ড? না, ন্যাশনালিটির ব্যাকগ্রাউন্ড। জাতীয়তা বোধ, জাতীয়তাবাদ সে এলাকার মধ্যে আছে কিনা। কারণ আমরা জানি যে রাষ্ট্র মানে নিছক একটা ভূখণ্ড মাত্র নয়, বা একদল মানুষ মাত্র নয়, তাদের মধ্যে একটা চেতনা থাকবে, ন্যাশনালিটির চেতনা। তো যে এলাকার মানুষের মধ্যে তাদের নিজস্ব কোনো ন্যাশনালিটির চেতনাই নেই, কোনো জাতীয়তা বোধই নেই, সেখানে গড়ে দেওয়া হয়েছে কয়েকটা রাষ্ট্র কিছু মানুষের স্বার্থ চরিতার্থ করার জন্য। তো এগুলোই হলো কৃত্রিম রাষ্ট্র। এইরকম একটা কৃত্রিম রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। পাকিস্তান আদতে কোনো রাষ্ট্রই নয়, এটাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। ব্রিটিশ যখন ভারত ত্যাগ করে, তখন ভারতের ঘাড়ের কাছে এরকম একটা সন্ত্রাসী রাষ্ট্রের জন্ম দিয়ে গেছে, এবং তাকে পূর্ণ সহযোগিতা করেছে গান্ধী, নেহেরু অ্যান্ড কোম্পানি। গান্ধী, নেহেরু অ্যান্ড কোম্পানি না থাকলে ভারত ভেঙে এরকম পাকিস্তান তৈরি হতে পারতো না। তো এই যে পাকিস্তান যে তৈরি হলো, পাকিস্তানের মধ্যে তাদের নিজস্ব ন্যাশনালিজম বলতে কিচ্ছু নেই, ন্যাশনালিটি বলে কিচ্ছু নেই। তাদের বিভিন্ন প্রদেশ নিজেরা নিজেদের অস্তিত্ব নিয়ে টিকে আছে। বালুচিস্তান, সিন্ধ, পাখতুনখোয়া, ওয়েস্ট পাঞ্জাব, এই সমস্ত এলাকাগুলো। আমাদের ভারতবর্ষে যেমন একটা নিজস্ব ন্যাশনালিটি আছে, ভারতীয় জাতীয়তা বোধ আছে, পাকিস্তানের মধ্যে সেটা নেই। আর এই কারণে এই কৃত্রিম রাষ্ট্রগুলো দীর্ঘদিন কিন্তু টিকে থাকতে পারে না, এগুলো ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। সেই অবস্থায় এসে দাঁড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান হচ্ছে ভারতবর্ষের গলার কাঁটা। শুধু ভারতবর্ষের নয়, সারা পৃথিবীর পক্ষে এই দেশটা একটা থ্রেট। যত সন্ত্রাসের আঁতুড়ঘর হচ্ছে পাকিস্তান, এবং রাষ্ট্রীয় মদতে সেখানে সন্ত্রাসবাদকে লালন পালন করা হয়, জঙ্গিদেরকে লালন পালন করা হয়। এই যুদ্ধের আবহে দেখছেন যত জঙ্গি মারা যাচ্ছে, সেই জঙ্গির দেহ বডিগুলোকে পাকিস্তানের রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে শেষকৃত্য করা হচ্ছে। অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী মানে হচ্ছে তারা জঙ্গিরা, এবং জঙ্গিরাই ওদের সেনা। তো পাকিস্তান রাষ্ট্র থাকবে না, এই কৃত্রিম রাষ্ট্রটা থাকবে না, এটা নিশ্চিহ্ন হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। আমার একজন বন্ধুর সাথে কথা হচ্ছিল এই বিষয়টা নিয়ে, তো একটা খুব ভালো উদাহরণ সে দিল। বলছে, দেখো, একটা বড় রুটি যদি তোমাকে দেওয়া হয়, তাহলে পুরো রুটিটা কি তুমি একবারে মুখে পুরো নিতে পারবে, খেতে পারবে? আমি বলি না। বলে, তাহলে কি করতে হবে? না, রুটিটাকে টুকরো টুকরো করে আগে ভাগ করে নিতে হবে, তারপরে খাওয়া যাবে। তো পাকিস্তান রাষ্ট্রটাকে সেইভাবেই শেষ করা হবে, এটাই বিধির বিধান, এটাই ওদের নিষ্ঠুর নিয়তি। 1971 সালে আমরা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছি, দুটো ভাগে ভাগ করেছি। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিল। সেই পূর্ব পাকিস্তানটা বাংলাদেশের জন্ম হয়েছে 71 সালে। আবার এই যে চলমান যে যুদ্ধের আবহ 2025, এতে পাকিস্তান 4টা প্রদেশে ভাগ হয়ে যাবে। ইতিমধ্যে যেটুকু খবর আসছে, বালুচিস্তান, সেখানকার বিদ্রোহীরা প্রায় স্বাধীনতা ঘোষণা করেই দিয়েছে।
বালুচ বিদ্রোহীদের এই যে লড়াই, পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই, সেই 1947 সাল থেকে চলছে। কারণ বালুচিস্তান চায়নি পাকিস্তানে যোগ দিতে, বালুচিস্তান সে সময় চেয়েছিল ভারত ইউনিয়নে যোগ দিতে, কিন্তু ওই গান্ধী নেহেরু অ্যান্ড কোম্পানি ওদেরকে ভারতে নেয়নি। কারণ আমরা জানি, বা অনেকে হয়তো জানি না, যে নেহেরু, জিন্না এবং ফারুক আবদুল্লাহ, শেখ আবদুল্লাহ, ওদের মধ্যে একটা ব্লাড রিলেশন আছে। ওরা 3 ভাই মিলে চেয়েছিল এই উপমহাদেশটাকে 3 টুকরা করে ভাগ করে নিতে। আলী জিন্না, জওহরলাল নেহেরু এবং শেখ আবদুল্লাহ। হয়তো মনে করবেন যে আমি বোধহয় গল্প কথা বলছি, তো এর পরের এপিসোডে আমি তথ্য প্রমাণ নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো যাই হোক, বালুচিস্তান কিন্তু তখন পাকিস্তানে যোগ দিতে চায়নি, কিন্তু গান্ধী নেহেরু অ্যান্ড কোম্পানি ওদেরকে জোর করে পাকিস্তানের অন্তর্ভুক্ত করিয়েছিল। বালুচরা শুনবে কেন? তারা সেই সময়কাল থেকেই সংগ্রাম করে আসছে এই পাকিস্তানের অধীনতা থেকে মুক্ত হওয়ার। এবার সময় তো এসেছে। বালুচিস্তানের যারা ওদের যে লিবারেশন আর্মি, তারা পাকিস্তানি সেনাকে নাস্তানাবুদ করে ছাড়ছে। ইতিমধ্যে বেশ কয়েকটা শহরকে তারা পাকিস্তান হানাদারদের হাত থেকে মুক্ত করেছে। বালুচিস্তান স্বাধীন হবেই, পাকিস্তান ভাঙবে এবং বালুচিস্তান স্বাধীন হবে। আর পাকিস্তানের অভ্যন্তরে রয়েছে মহাজির কাওমি মুভমেন্ট, MQM। 1947 সাল থেকে মহাজির কাওমি মুভমেন্ট কিন্তু চলছে। তো এই যে মহাজির কাওমি মুভমেন্ট, এর মূল উদ্দেশ্যটা কি, এর মূল ফিলোসফিটা কি, সেই বিষয় নিয়েও এই মহাজির কাওমি মুভমেন্ট এরাও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এই আন্দোলন মূলত কেন্দ্রীভূত হয়েছে সিন্ধু প্রদেশে। আগামী দিনে সিন্ধু প্রদেশও পাকিস্তান থেকে বেরিয়ে যাবে, ছত্তিচ্ছন্ন হয়ে যাবে পাকিস্তান। তো বালুচিস্তান এই যে স্বাধীনতা ঘোষণা করলো বলে, হয়তো আজ রাতেই স্বাধীনতা ঘোষণা করবে কি আগামীকাল ঘোষণা করবে, এরকম একটা দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। এই খবর শুনে আমার দেশের, আমার ভারতবর্ষের যে সমস্ত বন্ধুরা, তারা খুব আনন্দিত হচ্ছেন। আমিও একসময় আনন্দিত হয়েছি পাকিস্তান ভেঙে যাবে শুনে। কিন্তু এই আনন্দ পাওয়ার পাশাপাশি আমাদেরকে এটাও ভাবতে হবে যে পাকিস্তান ভেঙে যদি বালুচিস্তান স্বাধীন হয়, তাহলে আখেরে কি হবে না, আমাদের আর একটা শত্রু প্রতিবেশী রাষ্ট্র বাড়বে। 1971 সালে পাকিস্তানকে আমরা 2 টুকরা করেছি, জন্ম হয়েছে বাংলাদেশের। লাভটা কি হলো? শত্রু ছিল একটা পাকিস্তান রাষ্ট্র, এখন হয়েছে 2টো শত্রু, পূর্বে একটা, পশ্চিমে একটা, একটা পাকিস্তান, একটা বাংলাদেশ। ঠিক তেমনিভাবেই বালুচিস্তান যদি স্বাধীন রাষ্ট্র হয়, তাহলে আর একটা শত্রু আমাদের বাড়বে, কে না বালুচিস্তান। সিন্ধু প্রদেশ যদি স্বাধীন হয়, আমাদের শত্রু আরও একটা বাড়বে, কে না সিন্ধু দেশ। এটা হবেই, কারণ ভারত বিরোধিতা করে ওদের জন্ম, এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। বাংলাদেশ কেন ভারত বিরোধিতা করে? কারণ ভারত ভেঙেই বাংলাদেশের জন্ম। পাকিস্তান কেন ভারত বিরোধিতা করে? কারণ ভারত ভেঙেই পাকিস্তানের জন্ম। এই সহজ সত্যটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। তাই যদি ভারতের স্ট্র্যাটেজি ঠিক করতে হয়, তাহলে বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া নয়, বরং ডিপ্লোম্যাটিক ওয়েতে চেষ্টা করতে হবে বালুচিস্তানকে ভারত ইউনিয়নের অন্তর্ভুক্ত করে নেওয়ার। 1971 সালে বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল ভারত। পৃথিবীর কোনো দেশ স্বীকৃতি দেয়নি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে। তারা ভেবেই নিয়েছিল যে বাংলাদেশ ভারতে অন্তর্ভুক্ত হবে, কিন্তু ইন্দিরা গান্ধী যে কোনো একটা স্ট্র্যাটেজিক পরিস্থিতিতে, উপায় ছিল না, তখন আমেরিকার রণতরী বঙ্গোপসাগরে ঢুকে গেছে। তো সেই পরিস্থিতিতে ভারতবর্ষই প্রথম বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। লাভটা হয়েছে বললাম, আর একটা শত্রু দেশ বাড়লো। তাই ভারতের এখন স্ট্র্যাটেজি হওয়া উচিত এটাই যে বালুচিস্তানকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া নয়, বরং বালুচিস্তানকে ভারত ইউনিয়নে অন্তর্ভুক্ত করে নেওয়া, এবং আগামী দিনে সিন্ধু প্রদেশকেও তাই করতে হবে। এটা যদি না করা হয়, যদি স্বাধীন বালুচিস্তান হিসেবে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু মনে রাখতে হবে আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে আরও এক বিষধর সাপ, আরও একটা বিষধর সাপের আমরা জন্ম দেব। যাই হোক, আমাদের দেশের রাজনীতি বিশেষজ্ঞরা আছেন, আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা আছেন, তারা কি চিন্তা ভাবনা করেন সেটাই দেখা যাক। নমস্কার।